স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সুশাসন প্রতিষ্ঠায় কঠোর আইনি ব্যবস্থার শেষ কথা নয়, তার আগে চাই উদার ও ভিন্ন মত সহনশীল রাজনৈতিক পরিবেশ। এসব নিয়ে আজকের আলোচনা আচার। কথা বলতে স্টুডিওতে আছেন বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান সম রেজাউল করিম, আছেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা এবং বিএনপির যুগ্ম মহাসচিব পেরেশা মাহমুদ্দিন খোকন কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দিচ্ছেন। অ্যাডভোকেট সম রেজাউল করিম, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি জানেন যে আওয়ামী লীগের একজন এমপি, টাঙ্গাইলের এমপি জনাব আমানুর রহমান রানা, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়েছে। 4 ফেব্রুয়ারি পুলিশ চার্জশিট দিয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সহ তার আরো 3 ভাই, মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। 14 জন ছিল টোটাল অভিযুক্ত। এর মধ্যে 2 ভাই ইতিমধ্যে দেশ ছেড়েছেন বলে খবর আসছে। রানা ও মুক্তি দেশে থাকলেও তাদের গ্রেপ্তার করেনি পুলিশ। কেন এমনটি হচ্ছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়ায় বড় বড় যারা, বিশেষ করে রাজনৈতিক বা প্রভাবশালী অথবা অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিরা কোনো না কোনো উপায়ে নিজেদের আত্মরক্ষার একটা সুযোগ পেয়ে থাকেন। সেই জায়গা থেকে এক ধাপ উত্তরণ যে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত এমপি এবং ক্ষমতাসীন দলের অপর এক নেতা যিনি পৌর মেয়র ছিলেন, তার ভাই ব্রাদার অন্য সকলের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের হয়েছে। কোনো রকম আত্মরক্ষার সুযোগ পেয়ে বা কোনো রকম রাজনৈতিক প্রভাবের কারণে নিজেরা বেঁচে যাওয়ার মতো সুযোগটা অন্তত আইনি প্রক্রিয়া দৃশ্যমান না। দ্বিতীয়টা হলো তাদের গ্রেপ্তার করতে না পারাটা। গ্রেপ্তার করতে না পারার অন্যতম কারণটা হলো এই মামলায় কিন্তু এরপরে রেজাল্ট করবো। আমরা কি আপনার এই বক্তব্যের সাথে একমত হব? আমরা যদি দেখি যে হত্যা, আহত করা, লাঞ্ছিত করা, এই ধরনের অনাকাঙ্ক্ষিত কাজে যেসব এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে, তাদের বিরুদ্ধে আসলে সেরকম কোনো ব্যবস্থা হয় না। আপনার মনে আছে যে শিশুকে গুলি করার জন্য যে এমপি লিটন, তিনি আসলে এখন জামিনে বাইরে আছেন। কক্সবাজার এমপি বদি বাইরে আছেন। অভিযোগ উঠেছিল মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধেও, যেটি হচ্ছে তার বিরুদ্ধে মামলাটি চলতে পারে, তার বেশি কোনো কিছু হয়নি। আরিফ খান জয় একাধিকবার উপমন্ত্রী, ক্রীড়া উপমন্ত্রী, তিনি সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। প্রণবদার আরো ভালো মনে থাকে, আমার যতগুলি মনে আছে আমি বললাম, আরো নিশ্চয়ই আরো কিছু এরকম। দেখুন, আপনার সঙ্গে এই কিছু কিছু ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু এটাও তো সত্য যে বদির কথা বললেন। বদি গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পরে হাইকোর্ট পর্যন্ত আসতে হয়েছে তাকে বেল পেতে। সর্বোচ্চ মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো গুরুতর অপরাধ না হলে বাংলাদেশের বিদ্যমান আইনে কিন্তু জামিনটা কিন্তু শেষ কথা না। জামিন মানে কিন্তু একেবারে মামলা থেকে তিনি আত্মরক্ষা পেয়ে যান না। জয়ের যে ঘটনাটা অতি সম্প্রতি, সেটা দেখছি আন্ডার ইনকোয়ারি বা ইনভেস্টিগেশনের ভিতরে আছে। যিনি লিটন গুলি করেছেন তাকে কিন্তু অ্যাটেম্পট টু মার্ডারের যে এলিগেশনটা, সেটা আমাদের আইনে কিন্তু পায়ে গুলি করার যে বিষয়টা, যদি কাউকে মার্ডার করার লক্ষ্য নিয়ে কেউ গুলি করে, সেই গুলিটা কিন্তু যে অর্গানে গুলি করলে তার মৃত্যু হতে পারে সেই জাতীয় স্থানে গুলি করা নয়। তারপরেও কিন্তু তাকে জেলে থাকতে হয়েছে, তারপর তিনি জামিন পেয়েছেন। জামিন পাওয়াই কিন্তু মামলার দায় থেকে অব্যাহতি পাওয়া না। তবে আরো অনেক এমপি, মন্ত্রী বা অন্যদের বিরুদ্ধে যে এলিগেশনগুলো আছে, আমি মনে করি একদিনে রাতারাতি সব চেঞ্জ না হলে অন্তত এই যে উদাহরণগুলো, তাদের কারাগারে যেতে হয়েছে, দীর্ঘদিন রিমান্ডের মুখোমুখি হতে হয়েছে। আরো অনেক প্রভাবশালী ব্যক্তিরা আছে না, নারায়ণগঞ্জের ঘটনায় দেখুন যে প্রভাবশালী মন্ত্রীর জামাত হওয়া সত্ত্বেও কিন্তু আত্মরক্ষা হয়নি। আর একজন এমপি সাহেবের আছে ভাগ্নি জামাই, তারাও কিন্তু আত্মরক্ষা হয়নি, তিনি কিন্তু ওই মামলা আসামি হিসেবে এখন আছেন। আরো অনেক জায়গায় ক্ষমতাসীন দলের এখন সিটিং এমপি মাহবুবুর রহমান, সাবেক শেষ প্রতিমন্ত্রী, তিনি কিন্তু দুদকের মামলা চার্জশিটভুক্ত আসামি। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, তিনিও কিন্তু মামলার মুখোমুখি হয়ে তিনি কোর্টের বারান্দায় ঘুরছেন। আমি বলছি যে আইনি প্রক্রিয়া কিন্তু অনেকের বিরুদ্ধে চলছে। হয়তো যেভাবে আমরা প্রত্যাশা করি সবটুকু না হলেও, আর আমরা কিন্তু একথা বলতে পারবো না যে একটা মামলা হওয়া মানেই তিনি অভিযুক্ত বা দণ্ডিত হয়ে যাবেন না। সেটি আমরা বলতে পারবো না, মানে তো অভিযুক্ত, কারণ অভিযোগ আছে জন্যই আমি মামলা করেছি। অভিযোগ আছে জন্যই তিনি গ্রেপ্তার হন এবং পরে জামিন হন। জামিন যার বিরুদ্ধে মামলা হয় এবং গ্রেপ্তার হয়, তিনি তো অভিযুক্ত বটেই। দোষী কিনা সেটা আদালত ভাষা অভিযুক্ত বলতে কিন্তু চার্জ ফ্রেম হয়ে গেলে তখন বলা হয় অভিযুক্ত। তার আগেটা কি? তার আগের পর্যন্ত তিনি কেবলমাত্র বিবাদী, তিনি আসামি হয়েছেন। মানে কোনো অভিযোগ কিন্তু আপনিও একটা অভিযোগ আনলে কিন্তু অভিযোগ, আমার অভিযোগটা প্রমাণিত হয় না, না আসা পর্যন্ত কিন্তু আমার অভিযোগ প্রমাণিত হয়েছে কি হয়নি এই ঠিক, কিন্তু অভিযুক্ত তো বটে। আমি তো একজনের বিরুদ্ধে অভিযোগ করেছি। আর খালেদ যে কটি নাম বললেন, আমরা এটাও জানি যে এমপিরা এখন পর্যন্ত কোনো সংসদ সদস্য, ক্ষমতাসীন দল এবং সংসদের, বর্তমান সংসদের রিমান্ডে আছে এরকম ঘটনা আমাদের মনে পড়ে না। তবে তারা গ্রেপ্তার হয়েছেন এবং বদির কথা বলেছেন, আপনি বলেছেন আরো কয়েকজনের কথা, এবং আরিফ খান জয়, যে যার বিরুদ্ধে জিডি বলবো আমরা, সাধারণ ডায়েরি হয়েছে, সেদিন তদন্তের পর্যায়ে আছে। কিন্তু তারও আগে উনি এইবার ডায়েরি হয়েছে
সেই জন্য তদন্ত হচ্ছে। তার আগে উনি সচিবালয়ে যে ঘটনা ঘটিয়েছেন একজন যুগ্ম সচিবের কক্ষ, সেটাও বড় অন্যায় ছিল, তার জন্য কোনো কিছু হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানি না। আর যেটি খালেদ শুরু করলেন যে আমানুর রহমান রানা, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, উনি তো বহুদিন যাবত লাপাত্তা। 2013 সালে 18 জানুয়ারি খুনটি হয়েছিল, মুক্তিযোদ্ধা ফারুককে খুন করা হয়েছিল। তারপরে আজকে কিন্তু 4 বছর। আমরা যে কোনো খুনের দ্রুত বিচার চাই। এই জায়গায় একটা জিনিস বোধহয় একটু ইন্টারাপ্ট করা দরকার, এফআইআর এর ভিতরে তারা কিন্তু আসামি ছিলেন না, ফলে তাদের সারেন্ডার করে হাইকোর্ট থেকে তারা একটা জামিন নিয়েছিলেন। এই কথা বলে আমি যতক্ষণ ফরমালি আসামি হিসাবে কোর্টের রেকর্ডে না আসি, আমার তো নিচার কোর্টে যাওয়ারও সুযোগ নাই। ওই মামলার আসামি সে অভিযুক্ত তো বটেই, কোন না কোন অভিযোগ তার বিরুদ্ধে আছে। এফআইআর তার নাম ছিল না। আপনি টেকনিক্যাল কথা বলতেছেন, আমি আপনার সাথে একমত, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ। এবং রানা যে 13 সালের ঘটনা মার্ডার, তারপরে 4 বছর লাগলো চার্জশিট হতে। এটার একমাত্র কারণ উনি সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সংসদ বিএনপি সংসদ সদস্য। উনি যদি না হতেন তাহলে এর অনেক আগেই এরকম খুনের চার্জশিট হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং আমরা তো যে কোনো হত্যাকাণ্ডের ঘটনায় এখন আমরা দ্রুত বিচার চাই। এবং এই সমস্ত প্রভাবশালী যারা সংসদ সদস্য থাকে এবং ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, হ্যাঁ বদির উদাহরণ ঠিকই আছে যে এর আগে, বা মাহবুবুর রহমানের কথা বলছেন, এটা ঠিকই আছে যে এটা আপনি সুশাসনের উদাহরণ হিসেবে দিতে পারেন। আমি মনে করি যে সেই সুশাসনের উদাহরণটি যথাযোগ্যভাবে মানুষের কাছে বিশ্বাস হয় না। এই জন্যই হয়তো আজকে খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানের শিরোনাম দিয়েছেন আচার। কারণ সেটা কারো কাছে টক লাগে, কারো কাছে মিষ্টি লাগে, কারো কাছে এটি খাদ্যের এপিটাইজার, আবার কারো কাছে এটি বেশি খাওয়ার জন্য আচার সংযুক্ত করি আমরা। হয়তো সে কারণেই এটার নামে শিরোনাম এরকম। কারণ আমরা যতই দেখি যে সুশাসন প্রতিষ্ঠার উদাহরণ হিসেবে এগুলো বলা হয় না কেন, আমরা কিন্তু এটা সুশাসনের উদাহরণ হিসেবে দেখি না। কারণ শেষ পর্যন্ত এই বিচারগুলো শেষ হয় কিনে সেটা আমাদের কিন্তু খুব জানা নেই। আমরা 2-1 জামিনে, অবশ্যই জামিনযোগ্য মামলায় জামিন পাবেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা এও দেখি যারা জামিন পান না তারা পিঠ ব্যথার অজুহাতে ভিআইপি মর্যাদায় হাসপাতালে থাকে। আমরা এও জানি যে এই সমস্ত জামিন দ্রুত হয়, এই সমস্ত তদন্ত দ্রুত হয়ে যায় এবং চার্জশিট দিতে দেরি হয়। আমরা এও জানি যে আরিফ খান জয় যে কাজটি করেছেন একজন পুলিশ ইন্সপেক্টর এবং পুলিশ কর্মকর্তার, সেটি যে গহিত অপরাধ হয়েছে, এটি বিচারে উনি যদি মুক্ত হন, জনমানুষের মধ্যে সাধারণ মানুষের পারসেপশনগত যে বিষয় আমরা রাজনীতিবিদদের ক্ষেত্রে বলি, তাতে কিন্তু সকল মানুষ বিশ্বাস করেছে। এবং আমি মনে করি যদি উনি এই কেসটি করেও না থাকেন, তাও তার আগের আচরণ, বিশেষ করে সচিবালয়ে সবাই বিশ্বাস করে যে উনি এই ঘটনাটা ঘটিয়েছেন এবং অপরাধ করেছেন। সেটির শাস্তি আইনে হয়তো আমলযোগ্য না হয়ে উনি হয়তো বেকসুর খালাস হয়ে যাবেন, বা তদন্ত রিপোর্ট হবে পুলিশের যে এমন কোনো ঘটনা ঘটেনি। তার জন্য কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা মানুষের মধ্যে অবিশ্বাসযোগ্য হবে না। আমার মনে সমর রেজাল্ট করিম, যদি আপনি এই বিষয়ে কিছু বলেন তাহলে আমরা পরের প্রশ্নে যেতে পারি। অ্যাডভোকেট ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন আমাদের সাথে এসে পৌঁছেছেন। আমরা স্বাগত জানাই ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনকে দেরিতে হলেও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি তনু হত্যা নিয়ে একটু জানতে চাইছিলাম, একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসাবে, অনেকদিন ধরে প্র্যাকটিশনার হিসেবে আমি জানতে চাইবো যে একটি পোস্টমর্টেম করতে 2 সপ্তাহ কেন রিপোর্ট পেতে, এটি কি একটু আনইউজুয়াল? ডেফিনেটলি একটি পোস্টমর্টম করে তার 2 সপ্তাহ পরে রিপোর্ট পাওয়াটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমি মনে করি 24 ঘন্টা যথেষ্ট একটি পোস্টমর্টম রিপোর্ট। কেন এরকম হলো? এটা কি প্রক্রিয়ার কারণে আসে না আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে আমার একজন আইনের ছাত্র হিসাবে আমার কাছে অবাক লেগেছে যে এত বড় একটা সেনসিটিভ ইস্যুতে এ জাতীয় একটি ঘটনায় সারা দেশ যেখানে একটা উত্তাল অবস্থা, সেখানে পোস্টমর্টেম করার পর রিপোর্ট পেতে যে বিলম্বটা হলো, এই বিলম্বকে ঘিরে যদি সন্দেহের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে যদি কোনো অভিযোগ উত্থাপিত হয়, সে অভিযোগের দায় দায়িত্ব তদন্তকারী কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে। প্রণবদা, আপনি একটু ছোট করে বলবেন যে আপনার কাছে কি মনে হয়, এটা কি স্বাভাবিক ঘটনা? যে একটি অবশ্যই স্বাভাবিক ঘটনা না। দেখেন যে প্রথমটি যে অভিযোগ উঠেছে যে শুরুথালটাই ঠিকভাবে হয়নি, এবং তারপরে যে মানুষের আন্দোলন, জনমতের চাপে যে পুনঃতদন্ত মানে পুনঃ পোস্টমর্টেম করা হলো, তার বক্তব্যটাও ঠিক গ্রহণযোগ্য হয়নি। একটি বলছে যে মৃত্যুর কারণ জানা যায়নি। আমি জানি না এটা কোট আনকোট যদি সাংবাদিকরা ভুল লিখে না থাকে, তাহলে মৃত্যুর কারণ জানা যায় না, এটি পোস্টমর্টেম রিপোর্টে কেন হবে? প্রথমে পোস্টমর্টেম রিপোর্টে আমরা জানতে চাই যে এটি সুইসাইডাল নাকি হোমিসাইডাল, খুন নাকি আত্মহত্যা, সেটুক তো প্রথমে বলবে। আমি মনে করি যে এই তদন্তটা পরবর্তী যে পোস্টমর্টেম হয়েছে সেটাও যথাযথ হয়েছে কিনা সেই সন্দেহ কিন্তু মানুষের মধ্যে দানা বেঁধেছে। সময়টা বেশি লাগার কারণটা কি ব্যাখ্যা করেছেন? আমি আসলে ব্যাখ্যা এইরকম দেওয়ার চেষ্টা করেছেন যে তারা গুরুত্বর সঙ্গে দেখেছেন, তারা বেশি গভীর মনোনিবেশের সঙ্গে দেখেছেন, যাতে আগে একটি অভিযোগ উঠেছিল সেই অভিযোগটা যেন পুনরায় না ওঠে, সেই জন্য ওনারা সময় নেওয়াটা হয়তো আমি যৌক্তিক বলতে পারি। কিন্তু সেই সময় নিয়েও যে তদন্ত যে রিপোর্টটি পোস্টমর্টেম রিপোর্টটি হাজির করা হলো সেটি কিন্তু মানুষের মধ্যে গ্রহণযোগ্য হয়নি। এটি আমি মনে করি যে ফরেন্সিক রিপোর্ট যারা দেন
তাদের দুর্বলতা কি থাকলো সেটি কিন্তু একটু দেখার বিষয়। আমি মনে করি না যে এটি যথাযথভাবে হয়েছে, আমরা কিন্তু প্রক্রিয়াগত অংশটাই ত্রুটিপূর্ণ বলে আমাদের মনে হয়। আমি বেশ মাহবুবুদ্দিন খোকন আপনার কাছে জানতে চাইবো যে বিচার বিভাগে সরকারি দলের প্রভাব খাটানোর অভিযোগ প্রায় আপনারা সামনে আনেন, কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে আদালত যেসব রায় দিয়েছে তাতে আপনাদের আস্থা বেড়েছে কিনা। বেগম খালেদা জিয়া 5টি মামলায় জামিন পেলেন আপনাদের আবেদন মতো, 2 মন্ত্রীকে আদালত অবমাননার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় শাস্তি দিয়েছেন আপিল বিভাগ। আরো যে যুবদল নেতাকে নির্যাতন চালিয়ে চোখ নষ্ট করে দেওয়ার যে অভিযোগ, 3 পুলিশ সদস্য সহ 5 জনের বিরুদ্ধে একটি মামলা হাইকোর্টের আদেশে পুনরুজ্জীবিত হচ্ছে, যেটি আপনি ভালো করে জানেন। আস্থা ফিরে আসছে কিনা আপনাদের? মোটো না, কারণ কি মামলা এগুলো? সারা বাংলাদেশের মানুষ 17 কোটি মানুষ জানে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে বেগম খালেদা জিয়া পুলিশের, র্যাব, বিসিবির মাধ্যমে কনফাইনমেন্ট ছিলেন, আবদ্ধ ছিল, অবরুদ্ধ ছিলেন। কারোর সাথে উনি কোনো কথা বলতে পারেন নাই, এবং শুধু তাই নয়, কোনো চিঠি দিতে পারেন নাই, চিট করে দিতে পারেন নাই, কোনো নির্দেশ দিতে পারেন নাই। শেষ করে জি জি, উনি যেটা ওই সময় সকল টেলিফোন, শুধু ওই বাসায় না, আশেপাশে সব জায়গায় টেলিফোন কিন্তু ডিসকানেক্ট করে দেওয়া হলো। কোনো ওখানে পাওয়া যেত না, নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক পাওয়া যেত না, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। বিদ্যুৎ বন্ধ করে একদিনের জন্য বিদ্যুৎ বন্ধ ছিল, বন্ধ করে দিয়েছে তো একদিন। আমরা 3 মাসের কথা বলছি, যে 3 মাসের অবরোধ চলছে। না, মামলা করেছে ওই জানুয়ারি মাসে মামলা করেছে। জি, মানে ঘটনা নিয়ে মামলা করেছে। জি, তারপর ওখানে খাওয়া নিয়ে গেছে, ওদের গ্রেপ্তার করেছে, খাওয়া পর্যন্ত পাঠাইতে পারতেন। কি অমানবিক, কি অমানসিক! আমরা কি দেশে আছি? খাওয়া পাঠাবে, অবরোধ করে রাখছে পুলিশ, খাওয়া তো পাঠাতে পারেন, তাদের গ্রেপ্তার করেছে। সেই অবস্থাতে বেগম খালেদা জিয়া নাকি যাত্রাবাড়িতে গিয়ে বাড়িতে আগুন লাগেছে, আগুনের নির্দেশ দিয়েছে। জি, যাত্রাবাড়িতে গাড়িতে আগুন লাগার নির্দেশ দিয়েছে। জি, বিলিভেবল? এটা সম্ভব? শুনেন, এটা 17 কোটি মানুষ বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী নিজের সাক্ষী আছে যে বেগম খালেদা অবরুদ্ধ করে রেখেছিলেন উনি, উনার সরকার, পুলিশ 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 এভরিবডি নোস। এই জায়গায় বাংলাটা আমার মনে আছে জানুয়ারির শেষ থেকে বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে উনি অফিসে কেন বসে আছেন, উনি কেন বাসায় যান না, সেটা বক্তৃতা দিয়েছেন উনি, বা আটকে রাখছেন। এবং উনি যখন এই মামলাগুলো কি বলবো, জি, একজন মন্ত্রী প্রায় রাবিশ শব্দটা ব্যবহার করেন, জি, সেটা মাননীয় অর্থমন্ত্রী, জি, আমি ওনার ওই ভাষাটাই ব্যবহার করতে, অল কেসেস আর রাবিশ, জি, অর্থমন্ত্রী ওই ভাষাটাই ব্যবহার করতে। এই রাবিশ মামলায় নিত, কারণ সরকারের সোর্স অফ পাওয়ারটা কি? এই কনস্টিটিউশনের সোর্স অফ পাওয়ার জনগণ, রাইট, জনগণের ক্ষমতা, সোর্স অফ পাওয়ার মানে তারা মালিক অ্যাকচুয়ালি। হ্যাঁ, উৎসটা জিয়াউর রহমান সাহেব প্রথম ব্যবহার করেছেন, এবং এই গভর্নমেন্টের সংবিধানের মালিক আছে, গভর্নমেন্টের ম্যান্ডেটটা পাক থেকে, জি, জনগণে আর্টিকেল 7, জি, জি, জনগণে ক্ষমতা উৎস, ক্ষমতা মালিক, মালিক, মালিক। আর এখানে কি হলো, জনগণের কোনো পার্টিসিপেশন নেই সরকারের, এই সরকারের মানে আপনি ইয়ে করার মধ্যে। কিন্তু আমি যদি একটু তর্কের খাতিরে ধরে নিই, যাত্রাবাড়িতে একটি বাস পুড়েছে, কেউ না কেউ এই বাসটি পুরানোর জন্য নির্দেশ দিয়েছে, সেই কেউটা কে? সে কেউ জানে, সরকার, পুলিশই জানে। কারণ পুলিশ তো জানছে যে বেগম জিয়া করেছে, কারণ বেগম খালেদা পুলিশই, র্যাব ওরা আটকে রাখছিল, ওরাই জানে কে নির্দেশ দিয়েছে। এবং পুলিশ যদি বেগম খালেদা যদি নির্দেশ দিয়ে থাকে, কোন পুলিশ অফিসারের মাধ্যমে করে দিয়েছে নাকি আর কাকে দেবে? পুলিশে ধরেন আর কি? মানে আর শোনেন, আপনি যদি সেই সময় একটা রেকর্ড যদি দেখেন, সেই সময় সকল পত্রপত্রিকা আসছে, অনেক জায়গায় ছাত্রলীগের গ্রেপ্তার করছে আগুন লাগায়, অনেক জায়গায় না, আমি একদম হিসাব করে দেখছি 5% হচ্ছে জায়গায় ছাত্রলীগের কিছু লোক গ্রেপ্তার হয়েছে পেট্রোল বোমার ক্ষেত্রে। 5%। আপনি 5% লিখেছেন? না না, আমি একদম নিরপেক্ষ গবেষণা চালিয়ে, পুলিশও কথা বলছে, পত্রিকা আসছে পুলিশের কথা, পুলিশও মারছে, এই বইটা আছে, পত্রিকা আসছে। এটা আমার কাছে ওই রেকর্ডটা পেট্রোল বোমা পুলিশ আজকে প্রসঙ্গটা আসবে বুঝতে পারিনি, নাহলে এই রেকর্ডটা নিয়ে আসতাম। এবং তার মানে পত্রিকার কাটিংতেই, তার মানে বেগম জিয়ার বিরুদ্ধে যে 5টি মামলায় আদালত জামিন দিয়েছে, সেই 5টি মামলা আসলে কোনো মামলা হতে পারে না। আমি যেটা বলতে চাচ্ছি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের সোর্স মানে ক্ষমতার উৎস হলো জনগণের, জনগণ। আর এখানে হলো মামলাটি হবে কার বিরুদ্ধে? এখানে মানুষ মারা গিয়েছে, কার বিরুদ্ধে মামলা হবে আসলে? কার বিরুদ্ধে মামলা? যে বোমা মেরেছে তার বিরুদ্ধে মামলা হবে। সে কে বোমা মেরেছে? আমরা দেখেছি যে অবরোধ সফল করতে বলেছেন বেগম জিয়া, অবরোধ সফল করতে, শান্তিপূর্ণ অবরোধ সফল করতে বলছে, শান্তিপূর্ণভাবে অবরোধ কেন সফল হবে? আপনার সেই সময় যদি এখন অশান্ত দেখিয়েছে তো সরকার ক্ষমতা থাকার জন্য,
সরকার বেগম জিয়া অবর সফল করতে, শান্তিপূর্ণ অবর সফল করতে বলছে। শান্তিপূর্ণভাবে সফল হবে। আপনার সেই সময় যদি এখন অশান্ত দেখিয়েছে তো সরকার ক্ষমতা থাকার জন্য, সরকার ক্ষমতা থাকার জন্য অশান্ত দেখিয়েছে। এবং এটা ধরেন যে ওই যে 5% ছাত্রলীগকে পেয়েছে, ওদের গ্রেপ্তার করেছে। আমার মনে হয় তাদের গ্রেফতার করা হয়েছে। আপনার কথাই ধরে নিলাম 5%, জি তাদের গ্রেফতার করা হয়েছে এবং শাস্তি হয়েছে। আমি শাস্তির ব্যাপারটা জানি না, তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে পুলিশই জানিয়েছে। যদি ছাত্রলীগের কর্মী যদি পেট্রোল মেরে থাকে, তাহলে আওয়ামী লীগের সভানেত্রী আসামি হবে না কেন? না, টাকা দিলে বেগম খালেদা আসামি হবে। টাকা দিলে বিএনপির কর্মী যদি ছাত্রলীগের কর্মী, সেটা ব্যক্তিগত অপরাধ বলে আমি মনে করি। সেটা অনেক কথা শুনেন, ভাইকারাস লাইবিলিটি, উনি তো লয়ার। জি, ভাইকারাস লাইবিলিটি আপ টু হোয়াট এক্সটেন্ট? জি, মানে সেটি ইয়াতে হতে পারে। আমরা এটা বিরতি নেই। অ্যাডভোকেট সমরাজল করিম, আমার কাছেও কিন্তু মনে হয় যে বেগম জিয়ার বিরুদ্ধে যে নাশকতার মামলাগুলি দেওয়া হয়েছে সেগুলি আনবিলিভেবল। কারণ হচ্ছে তিনি প্রতিটি বক্তৃতা, আমার যতদূর মনে আছে, নাশকতা থেকে দূরে থাকতে বলেছেন তার নেতাকর্মীদের। এই ব্যাপারে আপনার একটু ব্যাখ্যা আমরা শুনবো যে এই মামলাগুলি তার বিরুদ্ধে আসলে কতটা যৌক্তিক। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বিরতির আগে অ্যাডভোকেট সমরাজল করিম, আমি বেগম খালেদা জিয়া কিভাবে আসলে হুকুমের আসামি হলেন, কিভাবে যাত্রাবাড়ির ঘটনাটি আপনাকে জানতে চাইছিলাম। পাশাপাশি আমি এটিও জানতে চাই, যখন বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতা বা বিএনপি ক্ষমতায় ছিলেন, তখন 2001 থেকে 2006 সময়টা যদি ধরি, সেই সময় কোনো রাজনৈতিক কর্মসূচি ডাক দেওয়ার পর তখন যদি কেউ মারা যান, আহত হন, সেইটা কি পরবর্তীকালে বা এখন যিনি বিরোধী দলের নেত্রী সে সময় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা যাবে? দেখুন, আমরা যে মূল আলোচনাটা, আমি আপনার প্রসঙ্গে আসছি, তার আগে একটু বলা দরকার যে খোকন ভাই যে বিষয়গুলো বলছেন, যত দরাজ কণ্ঠে, যত জোরালো ভাবে বলছেন, আইনের যে প্রিপোজিশনটা, সেই জায়গাটাকে উনি পরিপূর্ণভাবে এখন দেখবেন না। কারণ এই কারণে যে ওনার দলের কদিন আগে একটা সম্মেলন হয়ে গেছে, সামনে কমিটি আছে, দলের উনি যুগ্ম মহাসচিব এখন পর্যন্ত। ওনার দৃষ্টিকোণটা, ওনার চশমাটা পুরো জাতীয়তাবাদী চশমা। আইনের প্রপোজিশনটা উনি দেখবেন না এই কারণে, পুরান ঢাকার একজন কমিশনার আছেন, তিনি যখন সুইজারল্যান্ডে, সুইডেনে কোথাও বেড়াতে যান, তখনই ওই এলাকার যারা প্রতিপক্ষ তারা আতঙ্কিত হয়ে ওঠে যে কদিনের ভিতর একজনের লাশ পড়ে যাবে। এরপর দেখা গেল একজন আসামি গ্রেপ্তার হওয়ার পর তিনি 164 স্টেটমেন্ট দিয়ে বললেন যে ওই কমিশনার সাহেব যাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়ে গেছে, আমরা ব্যবস্থাটা করছি। এই জন্য আমাদের দণ্ডবিধিতে 109 ধারা, 34 ধারা, 148 ধারা, এরকম কিছু কিছু ধারা আছে যে ফিজিক্যালি মাঠে থেকে আপনাকে করতে হবে না, কনস্ট্রাকটিভ লায়াবিলিটিস নিতে হবে। সমরাজল করে আপনি আমার অনুমতি দিলে আমি শুধু ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের ওই জায়গাটাতে আসতে চাই। বেগম জিয়া যখন তার অফিসে ছিলেন, তার মোবাইল ফোন সহ অন্যান্য টেলিফোন সংযোগ যখন বিচ্ছিন্ন ছিল, তাকে যখন ঘিরে রাখা হয়েছিল, তিনি কি উপায়ে নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে আপনি মনে করছেন? দেখুন, আপনার কাছে যে জিনিসটা আসতে হবে, বেগম খালেদা জিয়াকে টোটালি টেলিকমিউনিকেশন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, এই কথাটা সঠিক নয়। তার টেলিফোনিক কনভারসেশন ফেসবুকে কিন্তু এসেছিল। তিনি কোথায় কাকে কিভাবে কাজ করার জন্য বলছেন, চিটাগাংয়ের কোন নেতাকে বলতেছেন, তার ওখানে যারা ছিল, তিনি নেটের মধ্যে ছিলেন, তিনি ইন্টারনেট থেকে শুরু করে তার নেটের টোটাল ব্যবস্থাতে তাকে কখনো প্যারালাইজড করা হয়েছে এই কথা বলা যাবে না। তাকে ওয়াচ করা হয়েছে, বেগম খালেদা জিয়া ওয়াচ করা হয়েছে, যেটি বেগম জিয়া জানতেন। তিনি যে বিল্ডিং এর ভিতর ছিলেন, বিল্ডিং এর ভিতর কি তার সামনে সার্বক্ষণিকভাবে কোন লোক দাঁড়ানো ছিল? খাওয়া পর্যন্ত পরীক্ষা করে ঢুকানো হয়েছে। খাবার ঢুকানো মানে কিন্তু আমি ভিতরে সাংবাদিকরা না, আমি যেখানে আসি খাওয়া, অবশ্যই তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার খাবারের নামে কোনো খারাপ জিনিস যাচ্ছে কিনা, তার জন্য ক্ষতিকর কিনা, এই বিষয়গুলোকে এক্সামিন যদি হয়ে থাকে সেটাকে দোষের দৃষ্টিতে দেখা যাবে না। তবে পুলিশের বাড়াবাড়ি হয়ে থাকলে সেটা অবশ্যই নিন্দনীয়। না, নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি ছিলেন। আমি বলছি, শুনুন, দেখেন, তিনি একরকম জেলখানায় ছিলেন। যাত্রাবাড়ির ঘটনায় যে সকল বিএনপি নেতা কর্মীরা কোর্টে 164 স্টেটমেন্ট দিয়েছে, সেখানে যে লায়াবিলিটিসটা, নেতা হবেন শুধু কর্মীদের কাঁধে বন্দুকটা রেখে সবকিছু করবেন। 164 নিয়ে খুব বেশি প্রাইম অফিসে যেটা আমি বলছি, আমি কিন্তু বলছি না বেগম খালেদা জিয়া দণ্ডিত হবেন, তিনি ঘটনা ঘটিয়েছেন তা না, কিন্তু তদন্তের একটা তথ্যপত্র আসার জন্য যে ম্যাটেরিয়াল, তার ভিতরে একটি কিন্তু যদি কোনো আসামি স্বীকারোক্তি করে, অন্যান্য ঘটনা প্রবাহের থেকে সার্কুমস্টেন্সিয়াল এভিডেন্স আপনি ম্যাজিস্ট্রেসি করছেন, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণে ওনারা যে হুকুম দিয়েছিলেন, ধরুন ওনার দলের এক নেতা হুকুম দিয়ে বললেন যে শুধু এই পড়ালে হবে না, কয়েকটি বাস পড়ালে হবে না, ব্যাখ্যা করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে শুধু একটি না, আপনি ব্যাখ্যার জায়গা না, ধরুন
আরেকজন আগে নেতা ভাইস চেয়ারম্যান তিনি বলছেন ফটিকছড়ি স্টাইলে আন্দোলন করতে হবে। ফটিকছড়ির ঘটনাটা কি ছিল? ফটিকছড়ি নৃশংসভাবে নিষ্ঠুরভাবে মানুষকে খুন করার ঘটনা, সেই সময়ের যে ঘটনাটা ছিল কি বর্বরচিত সারা বাংলাদেশ। আপনি মনে করছেন ঠিক আছে, তাহলে আমার প্রশ্নের দ্বিতীয় অংশে জবাব দেন অ্যাডভোকেট সমর রেজাউল করিম। তাহলে কি 2001 থেকে 2006 সাল পর্যন্ত কোন ধরনের রাজনৈতিক কর্মসূচির সময় যদি কেউ মারা গিয়ে থাকে, আহত হয়ে থাকে, সম্পদ বিনষ্ট হয়ে থাকে, তার জন্য সেই সময়কার বিরোধী দলের নেত্রী বা যিনি আন্দোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুধু রাজনৈতিক কর্মসূচি না, যদি এইরকম কর্মসূচি আছে সারা দেশকে অচল করে দাও, পেট্রোল বোমায় মানুষকে পুড়িয়ে দাও, গাড়িতে কয়লা করে দাও, এই জাতীয় ঘটনার কর্মসূচি যদি কেউ দেয়, এই জাতীয় ঘটনার কর্মসূচি যদি কারো কর্মসূচির কারণে এই জাতীয় ঘটনা ঘটে সেটা একটা বিষয়। আর রাজনৈতিক স্বাভাবিক আন্দোলনের কর্মসূচির ভিতর থেকে যদি দুর্ঘটনা ঘটে সেই লায়াবিলিটিসটাকে কিন্তু ইন্ডিভিজুয়াল লায়াবিলিটিস হিসাবে দেখতে হবে। আপনার আজকে দেখুন বার্ন ইনস্টিটিউট ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে, এইটার প্রয়োজনীয়তা বাংলাদেশে কেন হয়েছে এটা আমরা কিন্তু ভুলে যাইনি যে পেট্রোলে পুড়ে যাওয়া মানুষের গন্ধে সারা বাংলাদেশে একটা বার্ন ইউনিটে পরিণত হয়েছিল। সেই নিষ্ঠুরতা দেখতে কিন্তু বিএনপির থেকে ঢাকার বার্ন ইউনিটে গিয়ে সেটা যে বিএনপির পক্ষ থেকে, আমি এটা আসলে একটু প্রণবদার সাহায্য নিতে চাই। প্রণবদা, এইটা কি আসলে একদম আমরা এরকম প্রমাণ করতেই পারবো যে এটা আসলে বিএনপি নেত্রী নির্দেশে হয়েছে? অচল করতে যারা চেয়েছিলেন তারা ছাড়াই কারা করবে? এটা কি অন্তর্ঘাতমূলক যে কথাটা, সেই ষড়যন্ত্রের কথা বলে দেন? জি, আস্তে করে নিম্ন কণ্ঠে খুব আস্তে করে বলতে চাই, যখন আওয়ামী লীগ বিএনপি বা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির লোকরা জোরে কথা বলবে তখন আমাদের খুব নিম্ন কণ্ঠে কথা বলতে হবে, কারণ তারা দুই পক্ষ আন্দোলন করবেন, আন্দোলন দমন করবেন, এবং এই দুইজনের বাইরে আপনাকে দিয়ে আমাকে বোমা মারবেন, ভিকটিম আমি, বাদী আমি, আসামি আমি, কারণ আমি নিরীহ জনগণ, আমি সরকারে নাই, আমি বিরোধী দলে নাই। 150 জনের মতন যে মৃত্যু প্রাণহানি হয়েছে তখন, সেটা কিন্তু আমি। সেই মৃত্যুর জন্য দায়ীকে সমর রেজাউল করিম বলবেন বিরোধী দল আন্দোলন করেছে জন্য এই পেট্রোলবাজি, বোমাবাজি হয়েছে, নাশকতা হয়েছে, এটা মাহবুদ্দিন খোকন করেছেন। মাহবুদ্দিন খোকন বলবেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন দেখেছিলাম, সমর রেজাউল করিম সরকারে আছেন, তার গোয়েন্দা সংস্থা আছে, তার পুলিশ আছে, তাকে দিয়ে প্রণব সাহাকে খুন করা হয়েছে। এবং আপনি যদি বলছিলেন একটু যে যদি বিরোধী দলে শেখ হাসিনা থাকেন তখন যদি কোনো আন্দোলনে মৃত্যু হয় তার দায়িত্বের জন্য তার মামলা হবে কিনা, এই মামলাও কিন্তু আমরা দেখেছি। সেরাটন হোটেলে শাহবাগ মোড়ের সামনে বাসে মানে পেট্রোল বোমা তখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, তখন পর্যন্ত গান পাউডার বলে আমরা কিছু শুনেছিলাম। সেই মামলায় যুবলীগের চেয়ারম্যান এবং যুবলীগের সাধারণ সম্পাদক যারা ওর কাছে ধীরে ছিলেন না তারাও আসামি হয়েছেন, বিএনপি তখন সরকারে ছিলেন। তা বিএনপি যেটি শিখিয়েছে, আওয়ামী লীগ সেই শিক্ষাটাকে আর একটু উচ্চতর স্থানে নিয়ে গিয়ে বিএনপির চেয়ারপারসনকে হুকুমের আসামি করেছে, এবং 164-এ তার কিছু কথাবার্তাও সমর রেজাউল করিম আমাদেরকে জানালেন। আমরা শুধু বলতে চাই যে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন, আপনারা গণতন্ত্র রক্ষা করেন, আপনারা সুশাসন প্রতিষ্ঠা করেন, আপনারা বিরোধী দলকে দমন করেন, বিরোধী দলীয় নেতা বা প্রধান বিরোধী দলের নেতাকে অবরুদ্ধ রাখেন, খাদ্য পরীক্ষা করে পাঠান, আর সেই আন্দোলন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু কমে যায়, আমাদের মৃত্যু নিশ্চিহ্ন হয়ে যায়। আমরা শুধু চাই আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়েন না, আপনারা আন্দোলন দমন করার নামে কোনো নেত্রীকে আটকে রেখে সেই মৃত্যুর সংখ্যা 154 জন হয়ে অসংখ্য মৃত্যু, অসংখ্য আহত, এবং এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত তাদের বেশিরভাগ লোকজনের যে খোঁজ আওয়ামী লীগ বিএনপি বেশি কেউ নেয় না, তার উদাহরণ কিন্তু আছে। যতদিন পর্যন্ত অবশ্যই সমর রেজাউল করিম বললেন যে বিএনপির পক্ষ থেকে যেমন তাদের সবাইকে দেখতে জানে 52 ইউনিটে কেউ, আবার এখন যারা 52 ইউনিট থেকে চলে আসেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বার্ন ইনস্টিটিউট উদ্বোধন মানে ভিত্তিপ্রস্তর দিতে গিয়ে বলেছেন যে তখন ডাক্তাররা যে কাজ করেছে তার জন্য ধন্যবাদ দিয়েছেন, কিন্তু সেই সমস্ত আগুনে পোড়া, পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত, অর্ধমৃত, আহত, পঙ্গু মানুষদের আজকে খোঁজ করে। আজকে সেখানে কি আমরা তাদেরকে দেখেছি? সেখানে কি আমরা তাদের দুঃখ যন্ত্রণার এই যে বয়ে বেড়ানো তার কি কোনো উদাহরণ আমরা পাই? আপনার সঙ্গে আলোচনা করছিলাম একদিন গাইবান্ধা আপনার জেলায়, সেখানে যে বাসে যেভাবে মারা হয়েছে, যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সেই লাশ দেখে বলেছে যে ওইটি মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি মানুষের মৃত। আপনি জানেন যে আমি যে ধর্মের মানুষ, সেখানে মানুষকে দাহ করা হয়। আমরা জানি একটি মানুষকে
পুড়িয়ে শেষ করতে হলে কত সময় লাগে? দাহ তো করে ফেলছে পুরাই। আমি বলছি সেটা কত সময় লাগে সেটা আমি জানি। তার কতটুকু মাত্র কয়েক মিনিটের মধ্যে যে দাহ সম্পন্ন করা হয়েছে ওই মানুষগুলোর, সেই দায় দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না। সেটাই। আবার এমপি লিটন যখন বাচ্চাটাকে গুলি করে দিল, সেই বাচ্চাটাকে দেখতে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতারা যায় না। সমর রেজাউল করিমের ব্যাখ্যা হলো যে উনি জামিন পেয়েছেন, সেটা যৌক্তিক জামিনযোগ্য মামলা, কারণ উনি হাঁটুতে গুলি করেছেন। একজন সংসদ সদস্য কাউকে নিহত করতে চান না, খুন করতে চান না, একজন অপ্রাপ্ত বয়স্ক বালককে হাঁটুতে গুলি করা কি তার আমার কাছে মনে হয় পৃথিবীর সবই জামিনযোগ্য, জামিন নিয়ে আমার কোনো কিছু আপত্তি নাই, কিন্তু তাকে আইনের সম্মুখীন হতে হবে কিনা সেটা আমার সন্দেহ আছে। যাই হোক, ব্যারিস্টার মাহমুদুল খোকন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। আপনার কাছে জানতে চাইবো যে প্রথম দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকি সব পদে দলের প্রধানের সিদ্ধান্তে নির্ধারণ করা হচ্ছে। বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটির গঠনের এই প্রক্রিয়া আপনাকে কতটা সন্তুষ্ট করতে পারছে? নিয়মতান্ত্রিক হলেও এই সংস্কৃতি আসলে কতটা গণতান্ত্রিক? আমরা ফিরে আসছি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন। ফিরে এলাম আজকে বাংলাদেশের ব্যারিস্টার মাহমুদুল খোকন। প্রথম দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকি সব পদ দলীয় প্রধানের সিদ্ধান্তে হচ্ছে, এটিকে আপনি সাংস্কৃতিক আচার এটা এইভাবে বললে আমি মনে সঠিক হবে না। সেদিন কাউন্সিলে অথরাইজ করছে, বেগম খালেদা ম্যান্ডেট দিয়েছে, বেগম খালেদা চেয়ারপারসনকে উনি, এবং ডেমোক্রেটিক ওয়েতে তাকে ম্যান্ডেট দিয়েছে, সে ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে উনি করছেন। এটা আমার মনে হয় যে আপনি যেভাবে বলতে চাচ্ছেন আমি যদি একটু জাসদ নিয়ে একটু আপনার কাছে আসি, যে জাসদের দুটি অংশ আজকে মশাল দাবি করেছে, এবং দুটি অংশ নিশ্চয়ই যদি দুটি অংশ হিসাবে থাকে তাহলে তো তারা আসলে 14 দলে হয়তো নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে কি আপনারা জাসদের এই ভাঙনটিকে আপনি কিভাবে দেখছেন? ইউনূস সাহেব একটু দুর্বল হয়ে যাবে, কথাবার্তা গলার আওয়াজটা কমবে, আর কিছু না। আচ্ছা, হিসাব কোনো ম্যাটেরিয়াল না। বাসদ বাংলাদেশের রাজনীতিতে এটা কোনো আলোচনার বিষয়বস্তু না। ইউনূস সাহেব ব্যক্তিগত ছিলেন, উনি কথাবার্তা খুব ভয়েস স্ট্রংলি বলতেন, গালাগালি করতেন, বকাবকি করতেন তার মন্ত্রী টিকে রাখার জন্য। এখন হয়তো সে একটু বিব্রতকর অবস্থায় বলেছে, আর কিছু না। প্রণব দা কি মনে করেন, যদি মশাল কি হবে? আমার প্রশ্ন হচ্ছে যে জাসদ বাংলাদেশের রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে কিনা, এবং 14 দলের মধ্যে দুটি জাসদ যদি থাকে তাহলে দুটি জাসদ কি? আমার মনে হয় না যে 14 দল এই একক জাসদও কোনো ভূমিকা পালন করতে পারবে। 2 ভাগ হয়ে 4 ভাগ হয়ে 6 ভাগ এর আগে হয়েছে, তার কোনো ভূমিকা পালন করতে হবে বলে আমি মনে করি। তবে আমি আজকে নির্বাচন কমিশনের সূত্র ধরে একটি মন্তব্য করতে চাই, সেটি হলো যে আসলে আজকে নির্বাচন কমিশনের বিচার্য বিষয় ছিল যে মশাল কার হবে। আমার মনে হয় যে এখন জাসদের প্রতিরোধও নাই, প্রতিশোধও নাই। আচ্ছা, মশালের আগুন তো অনেক আগে নিভে গেছে। সেই কারণে আমার মনে হয় নির্বাচন কমিশন সবথেকে ভালো হয় যে মশাল যদি কাউকে না দেয়, কারণ একমাত্র শেষ নির্বাচনে মশাল প্রতীকে নির্বাচন করেছেন নাজমুল হক প্রধান, তাহলে তারই পাওয়া উচিত। কিন্তু এখন আমি তো বারবার বললাম যে জাসদের প্রতিরোধ নাই, প্রতিশোধ নাই, এবং আগুন তো অনেক আগে নিভে গেছে, ফলে মশালের আর কোনো দরকার আছে বলে মনে হয় না। আমরা জাসদের অন্যতম নেতা আসম আব্দুর রব প্রতিষ্ঠাতা একজন, ওনার মার্কা হলো তারা। আমি যতদূর জানি আরেকটি অংশ বাসদ নামে, তাদের মাহবুব হক যে ওনার মার্কা হলো তালা, আর খালিকুজ্জামান ভাইয়ের নেতৃত্বে যে বাসদ, উনি রেজিস্ট্রেশন করেছেন কিনা আমার একটু সন্দেহ আছে, একটু চেক করে বলতে হবে। ওনার কোনো প্রতীক আছে বলে আমি এখন ভুল হতে পারে, উনি রেজিস্ট্রেশন দল হয়তো না, সেই কারণে হয়তো নাই। ফলে জাসদের রাজনীতি আপনি যেভাবে বলছেন গুরুত্ব দিয়ে, হয়তো কোনো কারণে আপনার একটা সিম্পিতি থাকতে পারে, আমার সেই সিম্পিতি নাই। আমি মনে করি জাসদের অবস্থান আপনার এই অনুষ্ঠানের শিরোনামের মতন আচার অবস্থা হয়ে গেছে। আমার মনে হয় আচারের মতো, আচারের মতো অত গুরুত্ব আছে আমার কাছে। সরিষার তেলের যে ঝাঁজ আছে না, জাসদের হিট সেই ঝাঁজও নাই। না, সরিষার তেলের অনেক ঝাঁজ জাসদের সেই তুলনায়। রেজা ভাই, আপনি সারা বাংলাদেশ ঘুরে বেড়েছেন কিছুদিন আগে বার কাউন্সিলের নির্বাচনের জন্য। সেই বাংলাদেশে যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন 2 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো, আরো 4 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনগুলি সম্পর্কে যখন শোনেন যে আসলে সেই ভোট আপনি একটু বিব্রত হন কিনা, যে আসলে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে মেম্বার পদে? দেখুন, আমার ব্যক্তিগত অভিমত হলো এই যে রাজনৈতিক ব্যানারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যে নির্বাচনটা হচ্ছে, আমার নাগরিক অভিমত এটার সঙ্গে আমি কখনো একমত হইনি। আমার কাছে মনে হয়েছে ইউনিয়ন পর্যায়ে অনেক লোক আছেন যারা ধানের শীষ নৌকা কোনোটাই সক্রিয়ভাবে করেন না, কিন্তু তাদের একটা সৃজনশীল মন আছে, সমাজ সেবার ব্রত আছে। সেই মানুষগুলো কিন্তু এই রাজনৈতিক প্রতীকের কারণে
নির্বাচন থেকে ছিটকে পড়ছে। আর রাজনৈতিক দল থাকলে সেই দলের একটা মাসেলস গ্রুপ থাকে, অর্থনৈতিকভাবে থাকে, পাওয়ারের থাকে। কোন কোন এলাকায় সরাসরি সরকারি দলের না হলেও বিরোধী দলেরও অনেকে পাওয়ার আছে। যে ঘটনাটি ঘটেছে অনাকাঙ্ক্ষিত, আমার কাছে মনে হয়েছে গ্রাসরুটের এই নির্বাচনগুলিতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি গণতন্ত্রের জন্য সুখকর না। রাজা ভাই, আপনি তো খুব সুন্দর করে বললেন, কিন্তু আপনি যে জায়গার মানুষ, সেই জায়গা থেকে লোকজন যখন আপনাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিনে, আপনি হয়তো কোনো সময় সংসদ নির্বাচন করতেও পারেন, সেটা আপনার জন্য কি বিব্রতকর হয় না রাজনীতির জন্য? মানে আপনি কি এটা বলেই পার পান না, এটা ভালো হয় না? পার পাওয়ার না, প্রত্যেকের নিজস্ব একটা অভিমত থাকতে পারে। আমি নাগরিক হিসাবে আমার অভিমত ব্যক্ত করেছি। তবে অনেক ক্ষেত্রে হয় কি, আমরা যত কথাই বলি, এই যে যেমন আমার বন্ধু সেদিন সুপ্রিম কোর্ট বারে উনি 4th টাইম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর ওনার বক্তব্যের ভিতর উনি রাগ ছাড়াই বলছেন যে রিয়েলিটি হচ্ছে আমার নির্বাচনে বিজয়, বেগম খালেদা জিয়া সহ অন্য তাদের নেতাদের কথা বলছেন। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো পলিটিক্যাল ইলেকশন হয় না, এটা আমরা খাতাপত্রে বলি, কিন্তু রিয়েলিটি তো এটা হয়। সেই ক্ষেত্রে গ্রামগঞ্জে সবখানেই কিন্তু এখন রাজনীতির বাইরে সব কেমন যেন একটা জায়গা চলে গেছে। এই ক্ষেত্রে আমার কাছে এখনো মনে হয় যে কিছু কিছু জায়গাকে যতটা সরাসরি রাজনীতির চর্চার বাইরে রাখা যেত সেটা বোধহয় ভালো হতো। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি 30 সেকেন্ডে কি বলবেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটাকে আমাদের সবার জন্য একটা লজ্জা হয়ে থাকলো? লজ্জা হয়ে থাকলো, এবং সবথেকে বড় লজ্জা নির্বাচন কমিশনের। আমি এই ব্যাপারে একটু বিস্তারিত বলতে চাই, সেজন্য আমি মনে হয় বিরতির পরে বলতে পারি। যে আপনি নির্বাচন কমিশনের লজ্জা সম্পর্কে এবং নির্বাচন কমিশন সম্পর্কে আওয়ামী লীগ অভিযোগ করছে দায় নাকি তাদেরকে নিতে হবে, বিএনপি বলছে যে তাদেরকে দায় নিতে হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি নির্বাচন নিয়ে কথা বলতে ইউনিয়ন পরিষদে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন সকল দায় নির্বাচন কমিশনের নিতে হবে, এমনটাই বলছিলেন আপনার প্রণব দা। আমি লজ্জার কথা বলছি, যে লজ্জাটা নির্বাচন কমিশনের দায় সকলেরই, দায় সকলের। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা সহ নির্বাচন কমিশন। প্রথমত নির্বাচন কমিশনের দায়টা, আমি এই জন্য লজ্জাটা বলি, দেখেন আমরা এই প্রথমবারের মতন আমরা দেখলাম যে বিনা পদ্ধতির নির্বাচনের ইউনিয়ন পরিষদ লেভেলে সংখ্যাটা অনেক বেশি, কিন্তু সেই সংখ্যাটার ক্ষেত্রে যখন রাঙ্গামাটিতে গিয়ে আমরা আওয়ামী লীগ বিএনপি কোনো রাজনৈতিক দলের প্রার্থী পাওয়া গেল না, যে নির্বাচনটি প্রথমবারের মতন বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলের মনোনয়ন এবং প্রতীকে হচ্ছে, তখন কিন্তু সেই কয়েকটি ইউনিয়নে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে। কিন্তু যখন অভিযোগ এসেছে যে বিরোধী দলের প্রতিপক্ষের কাছ থেকে, বিএনপির পক্ষ থেকে, যে আমাদের প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে পারছে না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদের রিটার্নিং অফিসারের কাছে যেতে দেওয়া হচ্ছে না, তখন যে ভূমিকা পালন করার কথা ছিল বা উচিত ছিল নির্বাচন কমিশনের, তারা কিন্তু সেটা করতে পারে নাই। এইরকম অবস্থায় যখন নির্বাচন কমিশন বাংলাদেশের প্রথমবারের মতন রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করছেন, তখন স্টেক হোল্ডার হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা, যে দায় দায়িত্ব তাদেরও কিছু দেওয়া উচিত ছিল, যে আপনি নির্বাচন প্রার্থী হবেন, আপনি দলের লোককে মনোনয়ন দিবেন, আপনার প্রতীক থাকবে, ফলে নির্বাচন সুষ্ঠু করার একটা দায়িত্ব আপনাকেও নিতে হবে প্রার্থী হিসাবে, প্রার্থীর মনোনয়নকারী দল হিসাবে। সেই দায়িত্বটাও কিন্তু অংশীদারিত্বের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর কাঁধে চাপাতে পারে নাই নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সেই দায়টুকু নিতে পারে নাই, যে যখন আমি দেখছি যে মনোনয়নের ক্ষেত্রেই হামলা হোক, মামলা হোক বা বাধাদানের ক্ষেত্রে হোক, সেটি যখন আমাদের চোখে চাক্ষুষ হচ্ছে, আমরা যখন প্রত্যক্ষ করছি, তখন যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীকে মানে ইনভলভ করে ব্যবস্থা নেওয়ার কথা ছিল নির্বাচন কমিশন, সেটি না নিয়ে বরঞ্চ ভোটের আগের দিন যে কথাবার্তা নির্বাচন কমিশনের কর্মকর্তারা, কমিশনাররা বলেছেন, যে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, সেই দায় তারা কাঁধে নিয়ে কিন্তু তাদের মতন ভূমিকা পালন করেছেন। সেই জন্যই ভোট, প্রথম দিনের ভোট নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পরে একই সময়ের মধ্যে মাত্র একটি জায়গায় 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং সেই দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা এড়াতে পারে না, যদিও দায় চাপানোর চেষ্টা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকার যে উদ্দেশ্যে স্থানীয় সরকার স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে, নৌকা, ধানের শীর্ষে এসব প্রতীকে করতে চেয়েছে, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার উদ্যোগ। সরকার মনে করেছিল যে, বা তাদেরকে যারা পরামর্শ তারা দেয়, তারা দিয়েছিল যে এবার নির্বাচন করলে ওখানে সব জায়গায় জনগণ বিপুল ভোটে, বিপুল উৎসাহে নৌকাকে জিতে দেবে। পৌরসভা নির্বাচন দেখা গেলো যে 133 সালে কটা পৌরসভা নির্বাচন হয়েছে, একটা তো আওয়ামী লীগ সন্ত্রাস ছাড়া যেতে নেই, প্রত্যেকটাতে সন্ত্রাস। আমার এই কথাটা এই মুহূর্তে সারা বাংলাদেশ শুনছে হয়তো বা, সন্ত্রাস ছাড়া আওয়ামী লীগ জিতেছে, আওয়ামী লীগ সন্ত্রাস। এদিকে আওয়ামী লীগ আরো গণবিচ্ছিন্ন হয়ে গেছে। আর ইউনিয়ন কাউন্সিলে
হত্যা আক্রমণ, আপনার মনোনয়নপত্র ছিনতাই, মনোনয়নপত্রে বাধা, আক্রমণ, প্রত্যাহার, জোর করে প্রত্যাহার, এটি গণতন্ত্র? গণতন্ত্র কেন আসতো? আগে আগে ছিল কি, সরকার পরিবর্তন হতো, ক্ষমতা পরিবর্তন হতো, কি হবে? মাইট ইজ রাইট, যার জোর আছে তার ক্ষমতা আছে। রাজাকে হত্যা করতো রাজা, আর রাজা হওয়ার জন্য রাজত্ব পেত। গণতন্ত্র আসছে না শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের জন্য, সেটা জাতীয় পর্যায়ে হোক, স্থানীয় পর্যায়ে হোক। আজকে জাতীয় পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে কোথায় কিন্তু শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তন সুযোগ নাই। আমি শেষ করি, আপনি খুবই সময় রেজা সাহেব বলে যে সাপোর্ট করেন না, নিন্দা তো ওরা করেন না। যেভাবে নির্বাচন হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের, এটা নির্লজ্জ বেহায়া নির্বাচন কমিশন, ব্যক্তিত্ব নাই এদের, ব্যক্তিত্ব নাই এদের। এদের কাজের সংবিধান পড়ে না, কি ক্ষমতা আছে কি দায়িত্ব সেটা বোঝে না, আইনের দায়িত্ব সেটা বোঝে না। এবং তারা আমার মনে হয় শেষ করি আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলছেন, আমি তারা দায়িত্ব বোঝে না। এবং তারা দেখেন ওরা বলতেছে আমরা ঠিক মতো নির্বাচন করতে পারিনি দ্বিতীয় পর্যায়ে, আর আওয়ামী লীগের নেতারা বলতে, সাংবাদিক সম্মেলনে বলতেছে যে ভালো নির্বাচন হয়েছে, যে নির্বাচন কমিশন বলতেছে তবুও একটু স্বীকার করতেছে। এরা সাপাই গাওয়া আর কি। ইজ ইট ইলেকশন? This is what democracy এটা? না এইটা যদি ডেমোক্রেসি হয়, যদি we don't want this kind of democracy in the country, এই গণতন্ত্র আমরা চাই না। আর বুদ্ধিজীবীরা, আওয়ামী বুদ্ধিজীবীরা কথায় কথায় বুদ্ধি সমালোচনা করেন, তারা তো মুখ খোলেন না, নিন্দা করেন না। আমার মনে হয় এরা আসলে বুদ্ধিজীবী, এরা হলো আমি সরকারের দালালি ছাড়া কিছু বোঝে না তারা। এই গণতন্ত্রের মানে কি আসলে? আমি একমত খোকন ভাই, রাবিশ, অর্থমন্ত্রীর ভাষা রাবিশ। আমি শুধু আমি শুনতে চাইবো, তেমন একটা রাবিশ ইলেকশন আপনারা বর্জন করলেন না কেন? অনেক ইলেকশন বর্জন করতে দিয়েছিলাম। আমি এই যে কিছু শব্দ ব্যবহৃত হচ্ছে, যে শব্দগুলো নির্লজ্জ, বেহায়া, বেশরম, রাবিশ টাবিশ, আমি নিজে আবার এই আপনাদের এই জাতীয় সুশীল আলোচনার ভিতরে এই শব্দগুলো ব্যবহার করতে চাই না। মন্ত্রী ব্যবহার করে, আর ব্যবহার করলে কি আছে ভাই? আমি একটু আমার মতো করে বলি, এরকম বলতে পারছেন। এই কারণে ওই কিছু কিছু শব্দের চর্চার ব্যাপারে আওয়ামী বুদ্ধিজীবীরা হেন তেন যতগুলো কথা উনি বললেন, এগুলো বলতে পারি না। এই কারণে ওনার দলের নেত্রী সেন্টিমেন্টাল হইয়া এই গোপালী, এই বেয়াদব, গেলি কই, এরকম কথাবার্তা বলছে না। আমি ওই জাতীয়, আমি অনেকে সমালোচনা করি, কিন্তু সেটা আমার ভাষা মধ্য থেকে, সাফাই গাওয়া না, আমি আমার ভাষা মধ্য থেকে ব্যবহার করি। সাফাই গাওয়া ছাড়া আমাকে একটু বাদ দেন, সাফাই গাবো না। আমি নিঃসংশয় মানুষ খুন করা, সারা দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা, অবৈধভাবে ক্ষমতা দখল করা, 21 আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটানো, ওই জাতীয় বিষয়কে সাফাই গাইতে পারবো না। আমি ওইটাকে সাফাই গাইতে পারবো না। রাজনীতির নামে জঘন্য মানুষদের প্রতিষ্ঠিত করা, যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করা, এই সব বিষয়গুলোকে আবার সাফাই টাফাই আমি গাইতে পারবো না। আমার একটা স্বকীয় জায়গা আছে। ইউপি নির্বাচনে গণতান্ত্রিক যে চর্চা হওয়ার কথা ছিল, আমি মনে করি গণতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি পেত যদি সেই নির্বাচনে সহিংসতা না থাকতো। কিন্তু যে খোকন ভাই বললেন না যে একটা নির্বাচনে কোনো সন্ত্রাস ছাড়া জিততে পারে নাই, আরে সন্ত্রাস যাদের অস্তিত্ব, রাইফেল যাদের সৃষ্টি, ক্ষমতার ভিতর থেকে যাদের উৎপত্তি, তারা যদি এইভাবে একটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠানটাকে, 68 বছরের প্রাচীন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানটাকে ঢালাওভাবে, আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনটা কেমন হয়েছে? এই নির্বাচন সুন্দর হয়নি, কিন্তু মানে সুন্দর হয়নি। আমি এই নির্বাচনের ভিতর গণতন্ত্র অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু এই নির্বাচন ছাড়া বিকল্প ছিল কি? আমি বলছি ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে সরকারের পক্ষ থেকে একটা নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করা, নির্বাচন প্রসেসে যাওয়া ছাড়া বিকল্প ছিল কি? পুলিশ প্রশাসন কেউ নির্বাচন কমিশনের সাধারণ নির্বাচন কমিশন তো অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোকরা আহত হয়েছে। অনেক কারণ হচ্ছে যে আওয়ামী লীগের বিদ্রোহীদের দ্বারা নৌকা ভালো নৌকা আমি বলছি অনেক জায়গায় কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেটা হয়েছে, সেই পরিস্থিতিটা কোনোভাবে কাম্য না। কিন্তু এই সমস্ত দায়িত্ব আওয়ামী লীগের গাড়ি চাপানোর দরকার নাই। রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে বিএনপি যদি শক্তিশালী থাকতো, তাহলে মাইক্রোস্কোপ দিয়ে বিএনপি কে খুঁজে পাওয়া লাগবে কেন? সেটা তো দুর্বল করেছে আওয়ামী লীগ তাদেরকে সিস্টেমেটিক ভাবে। আমি বলছি রাজনীতির ভুল সিদ্ধান্তে অন্ধ গলিতে বিএনপি ঢুকে যাওয়ার কারণে শক্তিশালী ভাবে তার প্রতিপক্ষের সামনে তারা দাঁড়াতে পারতেছে না। এই যে ব্যর্থতার রাজনীতির জায়গাটা, এটাকেও বিএনপি কে রিয়েলাইজ করতে হবে, শুধু অন্যের উপর দোষ চাপালে হবে না। আমি সেই কথাটা বলছি। বিএনপি কি রিয়েলাইজ করবে সেটা জানি না। প্রণব আমাদের কাছে 20 সেকেন্ড আছে, আপনি যদি শেষ করেন। আমি তো মানে বর্জনটি কেন করেছেন? হ্যাঁ, আমার কথা হলো যে আমরা কৌশল হিসেবে কেন বিএনপি চট করে কোনো
মানে বিরোধিতা না গিয়ে কিন্তু এই নির্বাচনের প্রতীকের নির্বাচনের রাজনৈতিক মনোনয়নে এটি মেনে নিয়ে তারা ইলেকশন করেছে। কিন্তু গত নির্বাচন আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে বর্জন এবং তৈমুরের কান্না এবং তাবিজ আওয়ালের সময় কিন্তু এরপরে এত সহিংসতা হচ্ছে, প্রাণহানি হচ্ছে, তারপরেও তারা থেকে যাচ্ছে কেন সেই প্রশ্নটা আমার মনে হয় আমরা শেষ করে ফেলেছি, সেজন্য থেকে যাচ্ছে কেন সেটি নিয়ে আসলে আলোচনাটা বাংলাদেশ জনগণ দেখুক আওয়ামী লীগ সরকারের অধীনে এই নির্বাচন কমিশনে কোনো নির্বাচন সুষ্ঠু হইতে পারে না বাংলাদেশে। আমার বিশ্ববাসী দেখুক আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।